শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয়বারের মতো আবার অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের একটি ক্লাস নেব। প্রত্যেকটা ক্লাসে কিন্তু ধারাবাহিক ক্লাস, একটা অধ্যায় ভিত্তিক ক্লাস হচ্ছে সিলেবাস অনুযায়ী তোমাদের। সুতরাং আমি উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় পড়াচ্ছিলাম ত্রিকোণমিতির 8.3-এর, যেখানে কোয়াড্রেন্টের ব্যবহার হয় বা আমরা বিভিন্ন অঙ্ক মান, যে বড় বড় যদি মান থাকে তখন সেটা কীভাবে বের করতে পারি 360 ডিগ্রি কোণের ভিতরে। শুধু আমরা 360 ডিগ্রি কোণ পর্যন্ত সীমিত ছিলাম, সেই সম্পর্কে আমরা অনেক মান বের করছি। 7 নম্বর অঙ্কে, 8 নম্বর অঙ্কে, 9 নম্বর অঙ্কে, এই তিনটা অঙ্ক, 3-4 রকমের অঙ্ক আমরা করেছি। যারা নতুন অ্যাড হয়েছ বা হচ্ছ তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলি অবশ্যই দেখতে হবে। যদি না দেখো তবে তোমরা অনেক নিজেকে নিজেই ক্ষতি করলে। এই যে জান্নাত, আদনান, আবির, তোমরা আসছো, খুব ভালো, অবশ্যই ক্লাসে আসতে হবে। কিন্তু তোমাদের যে একটা মুদ্রা দোষ আছে সেটা অবশ্যই পরিত্যাগ করতে হবে। ক্লাস সম্পূর্ণ না করে যাওয়া যাবে না, ক্লাসটা অবশ্যই করতে হবে। জান্নাতুল ফেরদাউস, ক্লাসে যদি সরাসরি ক্লাস হয়, তুমি চিন্তা করো ক্লাস থেকে কেউ যায়, সম্পূর্ণ ক্লাস না করে একটা টিচারকে সামনে রেখে কিভাবে চলে যাও। বারবার বলতেছি, ক্লাসে ঢুকতে হবে, ক্লাস করতে হবে প্রত্যেকটা ক্লাস। এই যে কতক্ষণ আগে একটা ক্লাস গেল, জান্নাত সেটা আসে নাই, কিন্তু আবির আসছে, কিন্তু জান্নাত আসে নাই, কিন্তু আবির আইসা চলে গেছে। চলে যাওয়াটা রোধ করতে হবে। এগুলি সব রিক্রুট হচ্ছে তোমাদের, কিন্তু ফাইনালে ওঠার জন্য এইগুলি তোমাদের একটা মূল্যায়ন। আমরা মূল্যায়ন টেস্ট বলি শুধু পরীক্ষার মাধ্যমে, পরীক্ষাই কিন্তু মূল্যায়ন না। মানুষের জন্য, মানুষের মতো মানুষ হওয়ার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন মূল্যায়ন হয়। মানুষের চলাফেরাও কিন্তু মূল্যায়ন হয়, তাই না? সেই জন্য আমি তোমাদেরকে বলবো, অবশ্যই অবশ্যই তোমরা ক্লাসটা সম্পূর্ণ করো। প্রত্যেকটা ক্লাস তোমরা দেখো, তাহলে তোমাদের উপকারী হবে। তোমাদের কারণে আমরা ক্লাস করাচ্ছি। এই যে উচ্চতর গণিতের নবম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা তোমাদের আগে হয় নাই, এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। যারা দশম শ্রেণী তাদের কিন্তু আগেও সরাসরি ক্লাস, এই অধ্যায়টা আমি পড়িয়েছি সম্পূর্ণ, তাদের তেমন জটিলতা, তোমাদের কিন্তু সম্পূর্ণ জটিলতা আছে। এই অষ্টম অধ্যায়ে যদি সিলেবাস নাও থাকে, থার্ড টার্মে কিন্তু পরীক্ষা আসতে পারে, কারণ আমরা অনলাইনে যা করাই সেটাই পরীক্ষা। ক্লিয়ার? সেটার ভিতর থেকে পরীক্ষা আসবে। সেই জন্য বলি, অষ্টম অধ্যায়ের 8.3-এর 7 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্ক যেগুলি করেছি সবগুলি করবা ভালো করে, আবার দেখবা। এটা হচ্ছে চতুর্থ ক্লাস না পঞ্চম ক্লাস মনে হয়, যাই হোক দেখো। আমরা 8-এর একটা অঙ্ক করি নাই, সেটা হচ্ছে চ। আমরা পড়ায় চলে আসি। তোমরা বইটা একটু দেখো, বইয়ের 180 পৃষ্ঠা, 190 পৃষ্ঠা 8.3, এই চ নম্বর অঙ্কটা করানো হয় নাই। বলা আছে tan থিটা সমান 3/4, tan থিটা সমান 3/4, যেখানে লম্বগত। সুতরাং লম্বগত বলো, আমরা জানি লম্ব সমান কি, লম্ব বাই ভূমি 3, আর ভূমিটা হচ্ছে 4। আমরা এখানে একটা ত্রিভুজ যদি অঙ্কন করি, অতিভুজ কিন্তু নেই। অতিভুজটা বের করার জন্য আমাদের কি করতে হবে? অতিভুজটা যদি বের করতে চাই তো অবশ্যই আমাদের পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে হবে। সেটা হলো অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্বগত 3 স্কয়ার, ভূমিগত 4 স্কয়ার, কত 9 প্লাস 16, কত হয় বলো? 25। আমি যদি 5 স্কয়ার দিই, দেখো অতিভুজ অতিভুজ যদি কাটা যায়, ও স্কয়ার স্কয়ার কাটা গেলে অতিভুজ সূচকের নিয়মে করলে প্লাস মাইনাস দিতে হয় না। উদাহরণে দেখবো এরকম প্লাস মাইনাস নেই। সূচকের নিয়ম হচ্ছে ঘাত যদি একরকম হয়, ভিত্তি সমান হয়, সেই জন্য অতিভুজ পেয়ে গেলাম। কিন্তু এখানে বলা আছে কি কি, প্রদত্ত রাশিতে বা বাম পক্ষে টেনের মান দেওয়া আছে। একটু ভালো করে খেয়াল করতে হবে যে আমাদের চাহিদাটা কি, সেই চাহিদা অনুযায়ী আমাদের আগাইতে হবে, তাই না? আমাদের চাহিদা হলো বাম পক্ষে আছে tan sin cos sec। আমরা
tan দেওয়া আছে, কিন্তু প্রশ্নে আবার বলে দিয়েছে sin ঋণাত্মক। দেখবো যেহেতু sin থিটা ঋণাত্মক, সুতরাং sin থিটা কি হবে? মাইনাস মাইনাস লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মাইনাস লম্ব কত 3, অতিভুজ কত 5, sin লম্ব অতিভুজ মাইনাস কেন দিছি? যে দেখো ঋণাত্মক আছে, sin যদি ঋণাত্মক হয় cos sec সবগুলো ঋণাত্মক দিবা, cos থিটা মাইনাস ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মাইনাস ভূমি কত 4/5 sec, কারণ প্রদত্ত রাশি কিন্তু এগুলি আছে, sin ঋণাত্মকের কারণে সবগুলো ঋণাত্মক দিয়ে দিলাম। এখন কি অতিভুজ বাই ভূমি মাইনাস 4, এ হলো আমরা প্রদত্ত রাশিতে কি কি আছে সেটার মানটা বের করলাম। একই রকম একটা অঙ্ক তোমাদের উদাহরণে আছে, দয়া করে সেই উদাহরণটা নিজে নিজে করলাম, ঠিক আছে? দেখো, দেখতে যদি কোনো সমস্যা হয় আমাকে মেসেজ করে জানাবে, স্যার এই অংশটা দেখা যায় না বা লেখা অস্পষ্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো sin প্লাস cos sec প্লাস cos। অনেক সময় দেখবা sin এরকম মাইনাস থাকে, cos এরকম মাইনাস থাকে, তখন cos এর ক্ষেত্রে এবং sec এর ক্ষেত্রে মনে রাখবা cos sec এর ক্ষেত্রে মাইনাসটা বেনিশ হয়ে যায়, তার মানে এটা বেনিশ হয়ে গেল, আর অন্য ক্ষেত্রে মাইনাসটা সামনে চলে আসে। উদাহরণ দেখবে এরকম আছে যে ব্র্যাকেটের ভিতরে একটু মাইনাস আছে, মাইনাস থাকলে cos sec এর ক্ষেত্রে মাইনাসটা কি হয়ে যাবে? বেনিশ, আর অন্য ক্ষেত্রে মাইনাসটা সামনে চলে আসবে। কিন্তু এই বইয়ের অঙ্কের চলতে কিন্তু এই কাজটা নাই, তারপর শিখিয়ে দিলাম। প্রমাণে আছে sec প্লাস cosec cos sin থিটা প্লাস cos থিটা sec থিটা প্লাস tan থিটা, এই মানটা দেওয়া আছে, তাই না? এখন দেখো মান বসাই দিব আমরা। sin এর মান কত? মাইনাস 3/5, cos এর মান কত? মাইনাস, প্লাস ছিল মাইনাস হয়ে গেল 4/5, sec এর মান মাইনাস 5/4 প্লাস ওই যে দেখো tan এর মান 4, 3/4। এখন উপরে লসাগু 5, লসাগুতে কোনোদিনই মাইনাস ব্যবহার করা যাবে না। -3 -4 -5 প্লাস 3, ঠিক আছে? শুধু মান বসিয়ে দেওয়া। এরপরে দেখো কি করবো আমরা, উপরের অংশ দেখো -3 -4 -7/5 ইন্টু উপরে 4, নিচে -5 থেকে +3 বিয়োগ করলে -2। এখন এই টাকা থেকে কত হয়? 2 কে 2, মাইনাস মাইনাস চলে গেল, 7 দুগুণে 14/5 সমান ডান পক্ষ। এই একই রকম অঙ্ক একটা উদাহরণে আছে, সেটা তোমাদের অবশ্যই করতে হবে নিজের ইচ্ছায়। যাই হোক, স্যার কথা বোঝা যায় না, কথা না বোঝা গেলে তো অনেক সমস্যা। আচ্ছা, এখন কি বোঝা যায় কিনা সেটা একটু মেসেজ দিয়ে জানাও। আর তোমাদের মেসেজটা কিন্তু অনেক পরে আসে। ফ্যানের শব্দ হতে পারে, এই জন্য কথা বোঝা যায় না, ফ্যানটা অফ করে দিয়েছি। এরপরে দেখো, এ হলো চ এর অনুরূপ অঙ্ক কিন্তু উদাহরণে আছে, সেটা স্বইচ্ছায় করতে হবে। উদাহরণ কত নম্বরে একটু দেখে নিতে পারো? 29, 25 নাম্বার, উদাহরণ 25। উদাহরণ 25-এ অনুরূপ অঙ্ক আছে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমরা 10 নম্বর অঙ্কে চলে যাই। 10 না 11 করবো আমরা।
11 নম্বর, বিভিন্ন শর্ত প্রয়োগ করে 11 নম্বরটা একটু দেখো যে প্রদত্ত শর্ত পূরণ করে আলফা এর মান নির্ণয় করো। আলফা এর মান নির্ণয় করার জন্য আমি প্রথম অঙ্কটা যদি করি, এই অঙ্ক কিন্তু কতে আসে বা অর্থাৎ 2 নম্বরে আসে। প্রশ্নে বলা আছে cot আলফা সমান -√3, ইনভার্টেড কমা ব্যবহার করবা। আর শর্ত হলো এইটা 3π/2 লেস দেন আলফা লেস দেন 2π। এখানে একটা চিত্র তো অবশ্যই আঁকতে হবে, সেটা হলো এই, এবং এটার এই অংশটা অবশ্যই বুঝতে হবে, সেটা হলো 0 ডিগ্রি, এটা হলো π/2 মানে 90 ডিগ্রি, এটা হলো পাই মানে 180 ডিগ্রি, এই অংশটুকু হলো 190 ডিগ্রি, এই সম্পূর্ণ হচ্ছে 180 ডিগ্রি। তারপর আরো যদি 90 ডিগ্রি যোগ করি 3π/2, এরপর যদি আরো যোগ করি 90 2π, এখানে হবে 3π, এখানে হবে 4π, তাই না? আমরা জোড় সংখ্যাটা কিন্তু আগেও দেখিয়েছি আমরা 7 নাম্বার অঙ্কে। আচ্ছা, আমরা এটা তো জানি অল স্টুডেন্ট টেক কেয়ার, অল স্টুডেন্ট টেক কেয়ার, অল মানে সবাই এখানে পজিটিভ সরকারি ঘর, স্টুডেন্ট মানে সাইন কোসেক, টেক মানে টেন কট, কেয়ার মানে কস সেক। এখানে দেখো কার আছে, আগে এটা একটু দেখো 3π/2, এই যে 3π/2 থেকে বড়, তার মানে এই সামনে আগাবো, 2π থেকে ছোট, তার মানে এই অংশটা আমাদের শুধু এই অঙ্কের জন্য গ্রহণযোগ্য, এই অংশটা এই ঘরে থাকতে হবে। এটা কার ঘর? এটা কি কটের ঘর? দেখো তো কট আছে, এটা কি কটের ঘর? না, আরেকজনের ঘর, এই জন্য মাইনাস দেওয়া আছে অলরেডি, তোমাকে এই মানটা বের করতে হবে। সুতরাং এই শর্তটা কি বোঝা গেছে? আমরা তৃতীয় চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে আছে। ফাইম পারভেজ আসিফ, চতুর্থ চতুর্ভাগের মান বের করতে হবে। চতুর্থ চতুর্ভাগের মান যদি বের করতে চাও তখন লিখবো কি চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগটা আমরা আগে আইডেন্টিফাই করেছি। আর যদি মাইনাস আছে কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে হতো, 2π/2 থেকে পাই বলতো, তখন আমরা দ্বিতীয় চতুর্ভাগের কাজ করতাম, তখন কিন্তু -√3। এই জন্য বুঝতে হবে যে আমরা এই কন্ডিশন দেখে চিত্রটাকে কমপ্লিট করতে হবে, যে এই কন্ডিশনে চিত্র কোথায় আছে। 3π/2 থেকে বড়, এই যে দেখো এই 3π/2 লেখা আছে, 2π আছে, 2π আছে, তার মানে এই দুটার মাঝখানে। এরপরে হলো চতুর্থ চতুর্ভাগ আমরা নির্ধারণ করলাম। এখন আমরা অঙ্কটা করি। চতুর্থ চতুর্ভাগে যাওয়ার জন্য আমাদের কি করা দরকার? -√3। এখন আরেকটু বলে নিই, তোমরা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ দেখো, দ্বিতীয় চতুর্ভাগ এটা যদি যেতে চাও পাই মাইনাস থিটা, 180 মাইনাস থিটা করবা। থিটার মান কি হতে পারে? 30, 40, 60 যে কোনো মান হতে পারে। আমি সবসময় পাই দিয়ে করি। তৃতীয় চতুর্ভাগে যদি যেতে চাও পাই প্লাস থিটা, চতুর্থ চতুর্ভাগে যদি যেতে চাও 2π মাইনাস থিটা। এই অংশটা একটু মনে রাখলে আমার মনে হয় উপকার আসবে। তোমাদের অনেকেই কোয়াড্রেন্টটা বুঝো না যে স্যার কিভাবে করবো, এটা বুঝো না, তখন এটা মুখস্থ করবা যে 2π মাইনাস মানে দ্বিতীয় চতুর্ভাগ, সরি পাই মাইনাস পাই প্লাস তৃতীয় চতুর্ভাগ, 2π মাইনাস মানে চতুর্থ চতুর্ভাগ। যেহেতু আমরা চতুর্থ চতুর্ভাগে যাব, সেই জন্য আমরা এই শর্তটা মেনে নিব। cot আলফা মাইনাস তো ঠিকই থাকবে। cot কততে? √3, cot 30 তে, cot 30 মানে কি π/6 cot আলফা। এখন আমার চাইতে হবে 2π মাইনাস থিটা, চতুর্থ চতুর্ভাগ 2π মাইনাস থিটা, তো এখানে মাইনাস আর থাকবে না। 2π মাইনাস থিটার জায়গায় কি লিখবো? π/6। দেখো এটা বুঝতে পারছো কিনা? যে চতুর্ভাগে যাওয়ার শর্ত হচ্ছে, মেহেদি হাসান রূপক, ওয়ালাইকুম সালাম, তুমি হলো নিয়মিত স্টুডেন্ট, কিন্তু আজকে জেনারেল ম্যাথ ক্লাসটাও করো নাই, আজকে দেরিতে আসছো। যাই হোক,
তারপর আসছো, তোমাকে আমি ধন্যবাদ জানাই যে চতুর্থ চতুর্ভাগে যদি যেতে চাই 2π - θ আমরা ব্যবহার করব। 2π - θ করলে চতুর্থ চতুর্ভাগে যাওয়া হয়, তখন এই মাইনাসটা থাকবে না। বা 6 দুগুণে 12টা পাই, একবার সম্পূর্ণ দেখাই, বিয়োগ পাই। সুতরাং এই কট কট যদি চলে যায়, আলফা সমান 12π থেকে একটা পাই বিয়োগ 11π/6। এ হলো কন্ডিশন বা শর্ত প্রয়োগ করে আমরা কিভাবে মান বের করব। এরকম অঙ্ক কিন্তু কয়েকটা আছে, ভালো করে খেয়াল করো। যদি এখানে কন্ডিশনটা π/2 থেকে এই কন্ডিশন হতো, আমরা এই অঙ্কটা যদি শর্তটা চেঞ্জ করে দিই, দেখো এই শর্তটা লিখি, তখন আমাদের কি কি পরিবর্তন হবে। তখন দেখো চতুর্থ চতুর্ভাগ না হয়ে π/2 আর π মানে এই চতুর্ভাগে আসবে। সেই ক্ষেত্রে দ্বিতীয় চতুর্ভাগ লিখতে হবে। দ্বিতীয় চতুর্ভাগে আসতে হলে π - θ, এখানে শুধু হবে π - θ, 6π - θ তে বিয়োগ করলে কত হয়? 5π। শুধু এই অংশটা পরিবর্তন হবে। ভালো করে খেয়াল করো, আগে যে শর্ত ছিল চতুর্থ চতুর্ভাগ 2π - θ লিখছি, আর যদি π/2 θ এর মধ্যে বলা হয় তখন কি হবে? π - θ, তখন লসা করলে 5π/6 হয়। সুতরাং এই কন্ডিশনের উপর নির্ভর করে আমাদের এই চতুর্ভাগ। আচ্ছা, যারা এই ক্লাসে আয়সা চলে যাও, সময় দেখা যায় কতক্ষণ তোমরা ক্লাসে ছিল। আমি কিন্তু নাম্বার কম দিব, তোমাদের ব্যবহারিক নাম্বার আছে কিন্তু ফিজিক্স, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং হায়ার ম্যাথে কিন্তু ব্যবহারিক আছে 25 মার্ক, নাম্বার কিন্তু কমায় দেওয়া হবে। আরেকটা অঙ্ক করি, 11 খ। খ যেটাই করতে চাও সব একই রকম। cot cos আলফা সমান -12, cos আলফা সমান -12। কন্ডিশন কিন্তু দেওয়া আছে একটু ভিন্ন, সেটা হলো π/2 আলফা 3π/2। এখন কোয়াড্রেন্ট চিত্রটা আঁকে নিতে হবে। 0 ডিগ্রি, π/2, π, 3π/2, 2π। এর বেশি লেখার প্রয়োজন নেই। দেখো π/2 আছে, তার মানে এই থেকে শুরু, 3π/2 এই থেকে শুরু, তার মানে দুইটা চতুর্ভাগে যাইতে হবে আমার। কয়টা চতুর্ভাগে যাইতে হবে? দুইটা। আর এই দুইটা চতুর্ভাগে কিন্তু কসের বাড়ি নয়, কসের বাড়ি হলো চতুর্থ চতুর্ভাগে। সুতরাং তার এই দুই ঘরে সে কি নেগেটিভ, মাইন্ডে থাকতে হয়। সুতরাং আমরা এই দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ দুইটারই কাজ করবো। আমি প্রথমেই দ্বিতীয় চতুর্ভাগ অঙ্ক করব। cos আলফা -12, cos আলফা সমান মাইনাস cos কততে হাফ? 60 তে π/3। আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে চাইলে কি করতে হয়? π - θ। এই জন্য আমরা cos π - θ, দেখো মাইনাস চিহ্নটা আর থাকবে না, ক্লিয়ার? দ্বিতীয় চতুর্ভাগের এটা হলো মাইনাস, যখন আমরা এই কাজটা করব একটা মাইনাস হবে, সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস হবে, আরেকজনের ঘরে গেলেই মাইনাস হবে, সেই মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে গেছে। বা cos আলফা সমান, সুতরাং আলফা সমান 2π/3। এ হলো একটা করছি আমরা, দ্বিতীয় চতুর্ভাগ করছি, তৃতীয় চতুর্ভাগ করতে হবে। এটুকু একটু খেয়াল করো, কারোর সমস্যা হলে একটু বলো। একটা মেসেজও কিন্তু পাই না যে স্যার আমি এই অংশটা বুঝতেছিলাম। আচ্ছা, এরপরে আসো আমি এইটার মধ্যে মডিফাই করি।
তৃতীয় চতুর্ভাগ কি কি পরিবর্তন হবে এখানে আসবে ও এটা ঠিকই থাকবে শুধু প্লাস আসবে কি আসবে তৃতীয় চতুর্ভাগ হলো পাই প্লাস থিটা তৃতীয় চতুর্ভাগ কি পাই প্লাস থিটা এই অংশটা শুধু পরিবর্তন হবে এটা প্লাস হয়ে যাবে তো তিনটার একটা চারটা হয়ে যাবে এ হলো তোমার তৃতীয় চতুর্ভাগের কাজ আমরা এই তৃতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ কিভাবে যাইতে হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি আগামী ক্লাসে আরেকটু আলোচনা করে তারপর আমরা সমাধানে চলে যাব কারণ সমাধান খুব ইম্পর্টেন্ট তারপরে সৃজনশীল করব অনেক দিন এই অষ্টম অধ্যায়ের উপরে 8.1 2 3 সব এখন দেখো এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা দেখো এই অঙ্কের জন্য দুইটা থিটার মান আলফার মান পেয়েছি একটা পেয়েছি কয়টা মান পেয়েছি দুইটা একটা হচ্ছে 2π/3 একটা হচ্ছে 4π/3 দুইটা মান বের করা হয়েছে সুতরাং এই কন্ডিশনের উপর নির্ভর করে আলফার মান বা থিটার মান কয়টা হবে সেদিকে একটু ভালো করে খেয়াল করো ভিডিওটা বারবার দেখে বারবার অঙ্কগুলি করতে হবে তবেই দেখবা আস্তে আস্তে বুঝে আসবে তোমরা আজকে আমি এই পর্যন্ত ক্লাসটা শেষ করতে যাচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে আবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন শেষ করলাম খুদা হাফেজ আসসালামু আলাইকুম